রাজীব গান্ধী আমাদের যেমন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি ছিলেন, তেমনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। 40 বছর বয়সে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি রাজনীতির মধ্যে ছিলেন না। তিনি পেশায় পাইলট ছিলেন। দুটি স্কুলে পড়াশোনা, বাইরে এই বিষয় নিয়ে পড়াশোনা করে দেশে ফিরে পাইলট হিসাবে তার পেশাগত জীবন শুরু করেন। ছোট ভাই সঞ্জয় গান্ধী, তিনি রাজনীতিতে ছিলেন এবং মায়ের পাশে থেকে তিনি মা ইন্দিরা গান্ধী, দেশের প্রধানমন্ত্রী, তাকে রাজনৈতিক সহযোগিতা দেওয়া, সাংগঠনিক সহযোগিতা দেওয়া, সাংগঠনিক বিষয় এবং তিনি সাংসদও হয়েছিলেন তখন আমেঠি থেকে। তার আকস্মিক মৃত্যু, সে মৃত্যু নিজের সকালবেলা ছোট প্লেন নিয়ে তিনি আকাশে উঠতেন, নানানভাবে ঘুরে বেড়াতেন, সেইখানে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তখন রাজীব গান্ধী তার পাইলট জীবনের ইতি ঘটিয়ে এবং মায়ের ইচ্ছায় তিনি রাজনীতিতে যোগদান করেন এবং ছোট ভাই মৃত্যুর পর, সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর আমেঠি থেকে উপনির্বাচনে সাংসদ হন। তারপর ইতিহাস আমরা সবাই জানি। 31 অক্টোবর ইন্দিরা গান্ধী কেমন করে গুলিবিদ্ধ হয়ে মারা গেছিলেন। দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ বিস্মিত হয়েছিলেন, দুঃখিত হয়েছিলেন, যন্ত্রণাঘাতক হয়েছিলেন। কিন্তু ঘটনা, তার দেহরক্ষী দ্বারা তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছিলেন। তার সেই আকস্মিক মৃত্যুর পরে রাজীব গান্ধী দায়িত্ব তুলে নিয়েছিলেন। কংগ্রেস পার্টি বটে এবং দেশের মানুষের ইচ্ছাও তাই যে তার পুত্র রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়েছে। তাই কিন্তু রাজীব গান্ধীর পরবর্তীকালে কিভাবে তার মৃত্যু হয়েছিল আমরা জানি, সবাই জানে, দেশের মানুষ ছিলেন। আজকে আমরা যখন 81তম জন্মদিবস পালন করছি, আজকের দিনটা বরাবরই সদ্ভাবনা দিবস রূপে উদযাপন করা হয়। তার প্রধানমন্ত্রীত্বে পাঞ্জাবের অশান্ত পাঞ্জাব তখন লাঙ্গল চুক্তি, তার প্রধানমন্ত্রীর সময়ে মিজোরামের বিদ্রোহী নেতা, বিচ্ছিন্নতাবাদী নেতা লালডেঙ্গার সাথে সমঝোতা করে তিনি সেখানে শান্তি স্থাপন করেছেন। তার প্রধানমন্ত্রীত্বের সময় আসামে সরকার হিতেশ্বর শইকীয়া কংগ্রেসের মুখ্যমন্ত্রী, তিনি সেখানে আসাম ছাত্র সংগঠন প্রফুল্ল মহান্ত এবং হিবু ফুকান এদের সাথে বসে সমঝোতা করে আসাম চুক্তি হিতেশ্বর শইকীয়াকে সরিয়ে দিয়ে করেছিলেন। এ সমস্ত তার চেয়ে যে জিনিস আরও এই ইতিহাস বিরাট, কেমন করে শ্রীলঙ্কার তামিলরা সেখানে পৃথক রাষ্ট্র তৈরি করবার চেষ্টা করছি, সেখানে সেই চুক্তিতে রাজীব গান্ধী কীভাবে সহযোগিতা করে শান্তি আনবার চেষ্টা করেছিলেন, সেইটাই তার বিপদ হয়ে দাঁড়িয়েছিল। তবু বলবো, এবারে দেশের আজকে যে 18 বছর বয়স, 18 বছর বয়সের ছেলেমেয়েরা ভোটাধিকার পাইছে, ভোট দিতে পারে,
যদিও আজকাল আবার কথা আলোচনা শুরু হয়েছে যে 18 বছর বয়সে শুধু ভোটাধিকার নয়, এখন যেমন 25 বছর বয়স না হলে বিধানসভা এবং লোকসভাতে দাঁড়াবার অধিকার পায় না। ভোট দিতে পারে 18 বছর বয়সে, কিন্তু বিধানসভায় লোকসভায় দাঁড়াতে হলে 25 বছর বয়স হতে হবে। সেটা কমিয়ে, যেহেতু তার ভোটিং রাইট থাকছে 18 বছরে, সে 18 বছরে প্রার্থী হতে পারে কিনা আলোচনা শুরু হয়েছে। এবং সেই 18 বছরের যে ধারণা ভোট দেওয়ার ব্যবস্থাটা, এটা রাজীব গান্ধী যুব প্রধানমন্ত্রী তিনি অবস্থা করে রেখেছিলেন। আজকে পঞ্চায়েত এবং নগরপালিকা, পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচন যাতে সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা হোক, এবং যে সংবিধান পরিবর্তন 73 এবং 74 বলে আমরা জানি, সবাই দেশের মানুষ জানে, তার সময় তিনি অনেকটা এগিয়েও, কিন্তু তিনি সম্পূর্ণ করতে পারেননি পরবর্তীকালে। এই সমস্ত সব মিলিয়ে তার স্বল্প জীবনের মধ্যে তার বর্ণময় কাজ, তার প্রগতিশীল কাজ, আর আজকে যে আমরা ফোন, এই যে তোমার যোগাযোগ ব্যবস্থা ফোনের মাধ্যমে, সেই ব্যবস্থাও রাজীব গান্ধী চিন্তা ভাবনা করতে পেরেছে। সব মিলিয়ে আমরা একজন তরুণ, প্রতিভাশীল, দূরদৃষ্টি সম্পন্ন, যদিও মৃত্যুর আগে তিনি জেনে যেতে পারেননি, অথচ এর মতো একজন সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিককে বখশ কেলেঙ্কারিতে কলঙ্কিত করবার চেষ্টা করা হলো বিরোধী দলগুলো। রাজীব গান্ধীর মৃত্যুর পরে কোর্টের রায়ে প্রমাণিত হয়েছিল, কোর্ট রায় দিয়েছিল যে না, বখশ চুক্তিতে রাজীব গান্ধী এখানে কোনো 2 নম্বরই ব্যবহার ছিল না, এখান থেকে তিনি 1 পয়সা গ্রহণ করেননি। কোর্ট তাকে এই ব্যাপারে একেবারে ক্লিন চিট দিয়েছিলেন। সব মিলিয়ে আজকে আমরা কত মৃত্যু ঘটনা, মারা গেছে, কিন্তু তাকে আমরা কংগ্রেস অনুরাগী হিসাবে, কংগ্রেস সৈনিক হিসাবে যেমন ভুলতে পারি না, ভুলব না কোনোদিন, কিন্তু এই বিশ্বাস রাখে যে দেশের মানুষ ও কোনোদিন তাকে ভুলতে পারবেন না, ভুলবে না। তাই আজকে তার এই 81তম জন্মদিনে আমরা আবার তাকে আর একবার শ্রদ্ধা জানাই, প্রণতি জানাই, প্রণাম জানাই। আমি